সেই সময় সে দেখতে পায় একখানা দ্বিতীয় শ্রেণীর গাড়ির ওপর থেকে একটা লোক সেই বাক্সটি নামিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কৃতকার্য সম্পন্ন করতে পারছে না। নমস্কার, গল্প.in 2.0 আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে কাটা মুন্ডু। প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন কলকাতা পুলিশের লালবাজার থানার গোয়েন্দা বিভাগের দারোগা। তিনি 33 বছর ধরে পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। তিনি সেই সময় কলকাতার অনেক রহস্যময় মামলার সমাধান করেছেন এবং সেই মামলাগুলোই গল্পের আকারে লিখে রেখেছিলেন, যেটা পরবর্তীকালে দারোগার দপ্তর নামে পাবলিশ করা হয়। গোয়েন্দা বিভাগে তিনি 33 বছর কাজ করেছিলেন। আজকের গল্প পাঠে আমি সৌম্যজিৎ। শুরু হচ্ছে কাটা মুন্ডু। দুর্গাপুজোর প্রথম দিন, সপ্তমী পুজো উপলক্ষে আজ আমার হিন্দু শ্রোতাগণ সকলেই আনন্দিত। কুটিরবাসী দরিদ্র থেকে অট্টলিকাবাসী হিন্দু সম্রাট পর্যন্ত সকলেই আজ মহামায়ার দর্শন লালসায় একান্ত ব্যস্ত। এক কথায় আজ সকলের মনই আনন্দ মদে মত্ত হয়ে উঠেছে। প্রকৃতি সতীও সেই আনন্দে যোগ দিয়েছেন, কিন্তু এর মধ্যেই ঘটে গেল একটা হত্যাকাণ্ড। যে হত্যাকাণ্ডের বিষয়ে আজ আপনাদের বলবো, সেই বিষয়ে বর্ণনা করার আগে সপ্তমী পুজোর কথা এসে পড়ল কেন? এই ঘটনার সঙ্গে মহামায়া পুজোর কি সম্বন্ধ? এ প্রশ্ন অনেকেই হয়তো জিজ্ঞাসা করতে পারেন। তার উত্তরে আমি সকলকেই কেবল এইটুকু বলতে পারি যে এই গল্পের কথক যে বিভাগে কাজ করে, সেই বিভাগে কারোরই দুর্গাপূজা বা অন্য কোনো পূজা উপলক্ষে ছুটি নেই। সুতরাং সে সময় বিদেশ থেকে আগত বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে দেখাশোনা হওয়ার সম্ভাবনাও নেই। কয়েক বছর বেশ চেষ্টা করেও দুর্গাপুজোর সময় কোনোভাবেই ছুটি নিয়ে নিজের মনোবাঞ্ছা পূর্ণ করতে সমর্থ হলাম না। আজ আমি যে বছরের ঘটনা বলতে চলেছি, সেই বছর অনেক জোগাড় যন্ত্র করে অত্যন্ত কষ্টে 15 দিনের জন্য ছুটি নিয়েছিলাম। পুজোর 2 দিন আগে অর্থাৎ পঞ্চমীর দিন থেকে আমার ছুটি শুরু হলো। ষষ্ঠীর দিন কলকাতা পরিত্যাগ করে নিজের প্রিয় জন্মভূমিতে গিয়ে উপস্থিত হলাম। সেদিন 2-1 জন ছাড়া অন্যান্য আত্মীয়জনের সঙ্গে সাক্ষাৎ হলো না। পরের দিন অর্থাৎ সপ্তমী পুজোর দিন সকালবেলা সকলের সঙ্গে দেখাশোনা করার জন্যই যেই বাড়ির থেকে বের হয়েছি, এমন সময় একজন টেলিগ্রাফ পিয়নকে দেখতে পেলাম। দেখলাম একখানা টেলিগ্রাফ হাতে সে আমাকেই খুঁজছে। রসিদ সই করে সেই টেলিগ্রাফ গ্রহণ করলাম। টেলিগ্রাফ পড়ে আমার সমস্ত শরীর ক্রোধে এবং দুঃখে ভরে গেল। আপনারাই বলুন দেখি, আজ এই সপ্তমী পুজোর দিন যদি কেউ আপনাদের 1 বছরের সেবিত আশালতাকে সমূলে উৎপাটন করে ফেলেন, তাহলে আপনাদের মনে কীরকম ভাবের উদয় হয়? যে বছরের ঘটনা আজকে আমি বলবো বলে ঠিক করেছি, সেই বছরের সপ্তমী পুজোর দিন সেই টেলিগ্রাফ পাওয়া নিয়ে আমার মনে যে কীরকম ভাবের উদয় হয়েছিল, তা বর্ণনা করার ক্ষমতা আমার নেই। আজ একটু ভেবে দেখলে আপনারা সহজেই আমার সেই ক্রোধের ভাব অনুভব করতে পারবেন। উক্ত টেলিগ্রাফে লেখা ছিল, অদ্ভুত অবস্থায় একটা লাশ পাওয়া গিয়েছে, তার অনুসন্ধানের জন্য তোমার ছুটি আপাতত বাতিল হলো। এখন টেলিগ্রাফ পাওয়া মাত্র কলকাতায় চলে এসো। পুলিশের সর্বপ্রধান কর্মচারী সাহেব এই টেলিগ্রাফ পাঠিয়েছেন। চাকরি পরিত্যাগ করলে চলবে না, তাহলে সম্পূর্ণ পরিবারকে অনাহারে মরতে হবে। সুতরাং এমন সুখের দিনেও নিতান্ত অসুখের কারণ উপস্থিত হলো। চোখের জল মুছতে মুছতে সেই দিনই আমাকে কলকাতায় এসে উপস্থিত হতে হলো। কলকাতায় এসে আমার ঊর্ধ্বতন কর্মচারীর সঙ্গে সাক্ষাৎ করলাম। আমাকে দেখে তিনি বিলক্ষণ সন্তুষ্ট হলেন এবং বললেন,
একটা ভয়ানক হত্যাকাণ্ড হয়ে গিয়েছে। কোথায় যে ভয়াবহ হত্যাকাণ্ডের সূত্রপাত হয়েছে বা কোথায় যে এই নৃশংস কার্যটা সংসাধিত হয়েছে তার কোনো খোঁজ নেই। কিন্তু কোনো গতিতে মৃতদেহ এসে আমাদের ঘাড়ে পড়েছে, সুতরাং এর অনুসন্ধানের ভার আমাদের হাতেই এসেছে। সকাল সকাল সেই লাশ আমরা পেয়েছি। এখনো পর্যন্ত কোনো রকম পথ বেরোয়নি। সেই পন্থা অবলম্বন করে চললে আমরা এই মোকদ্দমার উপায় করতে নিশ্চয়ই সমর্থ হব। তুমি টেলিগ্রাফ পাওয়া মাত্র এখানে চলে এসেছো, ভালোই করেছো। না আসলে তোমার উপর বড়ই অসন্তুষ্ট হতাম। এই মোকদ্দমার উপায় হয়ে গেলে 15 দিনের পরিবর্তে যাতে তুমি 1 মাসের ছুটি পাও, আমি তার বিশেষ বন্দোবস্ত করব। এখন যেখানে এই লাশ রয়েছে সেখানে যাও, প্রথমে ওটা ভালো করে দেখো। পরে কিভাবে এবং কোথায় এ লাশ পাওয়া গিয়েছে তা তুমি জেনে নিয়ে এর অনুসন্ধান শুরু করতে পারবে। যাও। কর্মচারীর কথা শুনে আর বাং নিষ্পত্তি করলাম না। যেখানে লাশ দেখতে পারবো এবং সমস্ত বিষয় জানতে পারবো সেখানে গেলাম। প্রহরীর কথা শুনে আর আলস্য করতে পারলাম না। আমি যেখানে বসেছিলাম সেখান থেকে অফিসের সামনে উপস্থিত হলাম। থানার প্রধান কর্মচারী সাহেব সেই সময় থানায় উপস্থিত ছিলেন না। তিনি রাত্রিতে রোদে গমন করেছিলেন। সুতরাং আমাকেই সেই বাক্সের কাছে যেতে হলো। চাপরাশি সেই বাক্সের কাছেই দাঁড়িয়েছিল। তাকে জিজ্ঞাসা করায় সে বলল, রাত্রি 2টার সময় গঙ্গার নিকটবর্তী মালগুদামে আমার পাহারার পালা হয়। আমি পাহারায় গিয়ে যখন সেই খোলা গুদামের ভেতর ঘুরে বেড়াচ্ছি তখন সেই বাক্সটি আমার চোখে পড়ে। আমি সেখানে গিয়ে সেই বাক্সটি দেখতে পেলাম সত্যি, কিন্তু তার নিকট কোনো লোকজন দেখতে পেলাম না। প্রথমে মনে করলাম এই বাক্সের অধিকারী কোনো কাজের জন্য হয়তো কোথাও গিয়েছেন, এখনই ফিরে আসবেন এরকম ভেবে অনেকক্ষণ পর্যন্ত তার জন্য অপেক্ষা করলাম। এমনকি তখন 4টে বেজে গেল, কিন্তু কেউ সেই বাক্স নেওয়ার জন্য এখানে আর এলো না। সেই সময় আমার একজন ঊর্ধ্বতন কর্মচারী ঘুরতে ঘুরতে সেখানে এসে উপস্থিত হন। তাকে সেই বাক্স দেখিয়ে দিয়ে সমস্ত কথা বললাম। তিনি আমার কথা শুনে বললেন, যখন বাক্সের কোনো ওয়ারিশ নেই তখন তুমি এটা নিয়ে কাছাকাছি কোনো থানায় জমা করে দাও। কর্মচারীর আদেশ মতো আমি মুটিয়ার সাহায্য নিয়ে ওটা এখানে নিয়ে এলাম। এবার আপনি এটা জমা করে নিয়ে আমাকে বিদায় দিন, কারণ যেখানে আমার পাহারা ছিল সেখানে এখন আর কেউ নেই, আমাকে ওখানে যেতে হবে। চাপরাশির কথা শুনে ভাবলাম এই বাক্স জমা করে নিয়ে চাপরাশিকে বিদায় করে দেওয়াই কর্তব্য। একটা খাতা এনে সেখানে বসেই ওই বাক্সটা জমা করে দেব বলে ঠিক করছি, এমন সময় প্রধান কর্মচারী সাহেব থানার ভেতর প্রবেশ করলেন। আমি পুনরায় সেই কর্মচারীকে প্রশ্ন করলাম, পুরনো কর্মচারী সাহেব এসে এই বাক্স জমা করে নিয়েছিলেন? না মশাই, জমার হলো কই। সময় অবস্থায় আমি ক্রমে বলছি, একটু স্থির হয়ে শুনলে এখনই বুঝতে পারবেন। প্রধান কর্মচারী সাহেব এসে আমাকে জিজ্ঞাসা করলেন, এ কিসের বাক্স? উত্তরে আমি যতদূর জানতে পেরেছিলাম তা সবটাই বললাম, এবং এটাও বললাম যে এই বাক্স আমি জমা করে চাপরাশিকে বিদায় করে দিয়েছি। উত্তরে প্রধান কর্মচারী সাহেব বললেন, শোনো, কেবল বাক্স জমা করে নিলেই চলবে না। হ্যাঁ, ওর ভেতরে কি আছে ভালো করে খুলে দেখো, এবং এই চাপরাশির সামনে একটা তালিকা প্রস্তুত করো দেখি। যদি কোনো কারণে ভবিষ্যতে কিছু খুঁজে না পাওয়া যায় তখন আমাদের খেসারত দিতে হবে, নয়তো তখন আবার তারা এসে বলবে এর ভেতরে যা ছিল তা নাকি পাওয়া যাচ্ছে না। লেখো লেখো। প্রধান কর্মচারী সাহেবের সুপরামর্শ বিবেচনা করে তার আদেশ প্রতিপালনের জন্য হাতের বই সেখানেই রেখে বাক্সটি খুলতে লাগলাম। আপনি দেখলেই বুঝতে পারবেন যে বাক্সটি কি প্রকার দৃঢ় এবং মজবুত। বাক্স বন্ধ ছিল, সুতরাং সহজে তা খুলতে না পেরে ভাঙবার চেষ্টা করলাম, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। পরিশেষে একজন লৌহকারের সাহায্য নিলাম
লৌহকার অনেক কষ্টে সেই বাক্সটি খুলে দিল। বাক্সটি খোলা হলে কাগজ কলম নিয়ে তালিকা প্রস্তুত করবার জন্য বাক্সের কাছে দাঁড়িয়ে থাকা সেই চাপরাশিকে সেই বাক্সের ডালা উন্মোচন করতে বললাম। চাপরাশি যেমন বাক্সের ডালাটি তুলল, অমনি সে চিৎকার করতে করতে দূরে গিয়ে দাঁড়িয়ে রইল। চাপরাশির অবস্থা দেখে আমিও নিতান্ত অবাক হলাম। তাই নিজেই সে বাক্সের ডালা উন্মোচন করে যা দেখলাম তাতে আমার মনে ভয় ও ভাবনার উৎপত্তি হলো। হাতের কাগজ কলম হাত থেকে পড়ে সেখানে গড়াগড়ি খেতে লাগলো। আমি কি করব কিছুই স্থির করতে না পেরে সেই প্রধান কর্মচারীকে চিৎকার করে ডাকতে লাগলাম। কর্মচারী সাহেব সেই সময় তার থাকবার স্থানে চলে যাচ্ছিলেন। আমার চিৎকারে তিনি তাড়াতাড়ি বাইরে এসে আমাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? সেই সময় আমার মনের গতি এমন হয়েছিল যে আমি তার কোনো কথার উত্তর দিতে পারলাম না। শুধুমাত্র আঙুল দিয়ে সেই বাক্সটি তাকে দেখালাম। তিনি আবার সেই বাক্সের ডালা উন্মোচন করলেন। সেই সময় আমরা সকলেই মিলে দেখলাম যে বাক্সের ভিতরে একটা স্ত্রীলোকের মৃতদেহ নিতান্ত সংকুচিতভাবে বাঁধা অবস্থায় রয়েছে। এই অবস্থা দেখে আর সেই বাক্স জমা করতে পারলাম না। চাপরাশিও নিজের কাজে যেতে পারল না। পুলিশের সর্বপ্রধান কর্মচারীর কাছে এই সংবাদ পাঠানো হলো। দেখতে দেখতে তিনি এসে উপস্থিত হলেন এবং একে একে অনেক কর্মচারী এসে এই মৃতদেহ কার এবং কে কোথা থেকে নিয়ে আসলো তার অনুসন্ধানে লিপ্ত হলেন। আমার উপর আদেশ হলো যে বাক্স সমেত সেই দেহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার জন্য। আমি সেই আদেশ পালন করলাম। এই ঘরে বাক্স সমেত দেহ এনে স্থাপন করলাম এবং নিজেও এখানে অপেক্ষা করতে লাগলাম। প্রথমে করোনা সাহেব চুরিগণের সাথে এসে এই দেহ দর্শন করে বেরিয়ে গেলেন। পরিশেষে ডাক্তার সাহেব এসে এটাকে বাক্সের বাইরে বার করলেন। সেই সময় দেখলাম এক গাছা দড়ি দ্বারা তার গলা জোর করে বাঁধা আছে। ডাক্তার সাহেব লাশের এরূপ অবস্থা দেখে যে ডোমের সাহায্যে তিনি সবচেয়ে কার্য সম্পন্ন করলেন, সেই ডোমকেই সেই দড়ি খুলতে বললেন। আদেশ মাত্র সেই ডোম তার গলা থেকে সেই দড়ি ক্রমে খুলে ফেলল। সেই সময় আমরা সকলেই দেখতে পেলাম যে এ দড়ি কোনো সাধারণ দড়ি নয়। এ দড়ি নির্মিত হয়েছে এক গাছ থেকে, সেটি হলো শিকা। সেটি ডাক্তার সাহেব যত্ন সহকারে রেখে দিলেন এবং পরিশেষে সবছেদ করে তার পরীক্ষা করতে লাগলেন। পরীক্ষা শেষ হলে ডাক্তার সাহেব আমাকে বললেন, এই মেয়েটিকে গলায় দড়ি দিয়ে বেঁধে মেরে ফেলা হয়েছে। এই মৃতদেহকে এখন রেখে দিতে হবে, কারণ এখনো পর্যন্ত এই লাশ শনাক্ত হয়নি। লাশের গতি হয়ে গেলে শনাক্ত হওয়ার আর কোনো আশাই থাকবে না। সুতরাং এই খুনি মোকদ্দমার চূড়ান্ত বিচার হওয়াও নিতান্ত সহজ হবে না। ডাক্তার সাহেবের কথা শোনা মাত্র সে ডোম একখানি ছুরি বার করল। সেটা দিয়ে সেই মৃতদেহ থেকে মাথাটা আলাদা করে একটা বড় কাঁচ পাত্রের ভিতরে রাখল এবং ডাক্তার সাহেবের আদেশ মতো কি একটা তরল এনে সেটা দিয়ে সেই কাঁচ পাত্রটি ভর্তি করে দিল। ডাক্তার সাহেব নিজে সেই মৃত মুন্ডু আর পূর্ণ কাঁচ পাত্রের মুখটা বন্ধ করে দিয়ে সেটা আপনার গাড়িতে উঠিয়ে দিলেন। শিকা গাছটি এবং টিনের বাক্সটি কেবল আমার হাতে দিলেন। এই সেই শিকা, আর এই দেখুন সেই বাক্স। এই তো মশাই অবস্থা। এটা ছাড়া আমি আর কোনো কথাই জানি না। কর্মচারীর কথা শুনে সেই মস্তকবিহীন দেহটি আর একবার দেখলাম। বাক্সটা এবং শিকা গাছটিও ভালোভাবে দেখে নিয়ে সেই স্থান পরিত্যাগ করব বলে ঠিক করলাম। তখন আমার মনে একটা ভাবের উদয় হলো। ভাবলাম, এর আগে এই প্রকার 2-3টি অপরিচিত লাশের পরিচয়ের সূত্র তার অপহৃত বস্ত্র থেকেই পেয়েছি। সুতরাং এবারেই বা সেই উপায় অবলম্বন না করি কেন? এই ভেবে সেই কর্মচারীকে বললাম,
যখন বাক্সের ভেতর সেই মৃতদেহটা পাওয়া গিয়েছিল তখন ওর দেহে কোনো পোশাক ছিল, এবং যদি থেকে থাকে তা কীরকম পোশাক, আর সেটা এখন কোথায়? লাশের পরনে প্রায় বস্ত্র থাকে, এটা সত্য, কিন্তু এই লাশটি যখন বাক্সের ভিতর প্রথম দেখতে পেয়েছিলাম তখন এটার পরনে কোনো রূপী বস্ত্র ছিল না, উলঙ্গ অবস্থাতেই লাশটা পাওয়া যায়। আচ্ছা, আচ্ছা, এর অঙ্গে কোনো রকম অলংকার ছিল কি? অলংকার তো পরের কথা, এটার অঙ্গে কিছুই ছিল না, এমনকি একগাছা কাচের চুড়ি বা একগাছা লোহার বালা পর্যন্ত দেখতে পাইনি। ও আচ্ছা, তা তুমি মাথা সমেত লাশটাকে দেখেছো? তাহলে দেখে একে সধবা না বিধবা বলে মনে হলো? সধবা কিংবা বিধবা বুঝবার উপায় নেই, কারণ কপালে কোনো প্রকার সিঁদুরের চিহ্ন আমি দেখতে পাইনি। আচ্ছা, এর চুলগুলি কিরকম অবস্থায় ছিল? তার মস্তকের চুলগুলি খুব ঘন এবং লম্বা। যখন এই লাশ দেখতে পেয়েছিলাম তখন ওটা আলুলায়িত অবস্থাতেই ছিল। আচ্ছা, মস্তক সমেত এই লাশ তুমি দেখেছো, এবং তুমি একজন পুরনো এবং উপযুক্ত কর্মচারী। এখন এই লাশ দেখে তুমি কি কোনো অনুমান করতে পারছো যে এই স্ত্রীলোকটি কোন জাতির? সে পশ্চিম দেশবাসিনী, নাকি বঙ্গবাসিনী, নাকি মুসলমানি, নাকি হিন্দু মহিলা? আমার মনে হয় স্ত্রীলোকটি পশ্চিম দেশবাসিনী নয়, বঙ্গদেশবাসিনী, কিন্তু মুসলমান বলে মনে হয় না, যেন হিন্দু ঘরের স্ত্রীলোক বলেই মনে হয়। যখন আমি ডেড হাউসে উপস্থিত হয়ে এই কর্মচারীর সঙ্গে এইরকম কথোপকথনে নিযুক্ত হলাম, সেই সময় সন্ধ্যা হয়ে গিয়েছে। পূজার বাড়িতে সপ্তমী পূজার আরতি আরম্ভ হয়েছে। হিন্দু মাত্রেই মনের সুখে সমবেত হয়ে ভগবতীর সম্মুখে জোর হস্তে দাঁড়িয়ে এক মনে আরতি দর্শন করে নিজের হৃদয়কে চরিতার্থ এবং মনকে আনন্দরসে আপ্লুত করছে সবাই। আর হতভাগ্য আমি এখন এই সময় আমোদ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে ধর্মকর্ম অধর্মের অগাধ জলে নিক্ষেপ করে পুজোর দালানের পরিবর্তে ডেড হাউসে দাঁড়িয়ে মহামায়ার পরিবর্তে পাপীয়সী সব মূর্তি দর্শন করছি। হায় হায় হায়, আমরা কি নরাধম! সন্ধ্যার পর ডেড হাউস থেকে বেরিয়ে ডাক্তার সাহেবের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। তার সঙ্গে সাক্ষাৎ করে সেই কাটা মুন্ডু একবার দেখতে চাইলাম। যেখানে ওটা রাখা ছিল সেখানে গিয়ে আগে যেরকম শুনেছিলাম সেরকমই দেখলাম একটা বৃহৎ কাঁচের পাত্রের ভেতর জীবিত মুন্ডের মতো সেই মুন্ডুটি রয়েছে। তাতে তার খোলা চুলগুলো সেই কাঁচ পাত্রের ভেতর সেই তরল পদার্থের ওপর ভাসছে। সেই মুখমণ্ডল দেখে আমার বেশ মনে হলো যে এটা কোনো সুন্দরী বঙ্গ যুবতীর মুন্ডু, কিন্তু সধবা কি বিধবা তা ঠিক করে বুঝতে পারলাম না। কাটা মুন্ডুর এরকম ব্যাপার দেখে এবং ডাক্তার সাহেবকে ওর মৃত্যুর কারণ সম্বন্ধীয় দু একটি কথা জিজ্ঞাসা করে সেই স্থান পরিত্যাগ করলাম। যে সকল বিজ্ঞ এবং বিচক্ষণ পুলিশ কর্মচারী এই অনুসন্ধানে নিযুক্ত হয়েছিলেন, অবশেষে তাদের সঙ্গে সাক্ষাৎ করলাম। দেখলাম তারা এই অনুসন্ধানে নিযুক্ত হয়ে তার সূত্রান্বেষণ করতে সমর্থ হয়েছেন। কিভাবে সেই বাক্স মালগুদামে এসে উপস্থিত হয়েছিল তা জানতে পেরেছেন। যখন তারা এই মালগুদামের কাছে এই বিষয়ের অনুসন্ধান করছিলেন, সেই সময় একটি কুলি এসে তাদেরকে সংবাদ প্রদান করেছিল যে রাত্রি প্রায় 2টোর সময় জাহাজে কর্ম করার উদ্দেশ্যে সে সেই পথ দিয়ে যাচ্ছিল। সেই সময় সে দেখতে পায় একখানা দ্বিতীয় শ্রেণীর গাড়ির ওপর থেকে একটা লোক সেই বাক্সটি নামিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই কৃতকার্য সম্পন্ন করতে পারছে না। সেই গাড়িতে সহিস ছিল না, কেবল একমাত্র কোচওয়ান। গাড়িটি নতুন বলে মনে হলো, সুতরাং তার বলগা পরিত্যাগ করে সেই বাক্স নামিয়ে দেওয়ার জন্য কোচওয়ান কোনোভাবেই সাহায্য করতে পারছিলেন না। এই সময় উক্ত কুলিকে সেখান দিয়ে যেতে দেখে ওই লোকটি তাকে ডাক দেয় এবং তারই সাহায্যে সেই বাক্সটি গাড়ির ওপর থেকে নামিয়ে প্রথমে মাটির ওপর রাখে এবং সেই কোচওয়ানকে একটি টাকা প্রদান করে। কোচওয়ান টাকা নিয়ে তার গাড়ি ঘুরিয়ে উত্তর দিকে চলে যায়। কোচওয়ান গাড়ি নিয়ে প্রস্থান করলে
সেই কুলির সাহায্যে সেই ব্যক্তি সেই বাক্সটি মাল গুদামের ভেতর রেখে দেয় এবং কুলিকে 4টি পয়সা প্রদান করে। পয়সা পেয়ে কুলি নিজের কাজে চলে যায়। সেই ব্যক্তিও নৌকা ভাড়া করবে বলে গঙ্গার ধারে চলে যায়। কর্মচারীগণ সেই কুলির কাছ থেকে এই সমস্ত বিষয় জানতে পেরেছে এবং আরও জানতে পেরেছে যে ব্যক্তি সেই বাক্সটি এনেছিল সে একজন বাঙালি যুবক। তাকে দেখলে সেই কুলি চিনলেও চিনতে পারে। সেই কুলির কথা শুনে অবশেষে তারা সেই গাড়ির সন্ধান শুরু করল। সমস্ত দিন আস্তাবলে ঘুরে সেই গাড়িরও সন্ধান পাওয়া গেল। সেই গাড়ি শহরের নয়, কিন্তু শহরতলির গাড়ি। কাশীপুরের একটি আস্তাবলে সেই গাড়ি পাওয়া যায়। গাড়ির কোচওয়ানকে জিজ্ঞাসা করায় সে পূর্ববর্ণিত কুলির কথা স্বীকার করে। আরও বলে যে তার গাড়ি যখন কাশীপুরের আড্ডায় দাঁড়িয়েছিল সেই সময় একটি লোক এসে তার গাড়ি ভাড়া করে নিয়ে যায়। সে গাড়ি ভাড়া করে কোনো বাড়িতে নিয়ে যায়নি। সেই পথের ওপর এক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে সেই গাড়ির ওপর একটা বাক্স রাখে। যখন গাড়ি সেখানে উপস্থিত হয় সেই সময় আরেকটি লোক সেই বাক্সটি নিয়ে পথে দাঁড়িয়েছিল। উভয়ে ধরাধরি করে বাক্সটি গাড়ির ওপর উঠিয়ে দেয়। যে ব্যক্তি গাড়ি ডেকে এনেছিল বাক্স ওঠাবার পরেই সে সেই জায়গা পরিত্যাগ করল। যে ব্যক্তি বাক্স নিয়ে সেখানে দাঁড়িয়েছিল সেই ব্যক্তি সেই গাড়ির ভেতর প্রবেশ করল এবং কলকাতার দিকে যাত্রা শুরু করে এবং পূর্ববর্ণিত কুলির সাহায্যে গাড়ি থেকে সেই বাক্স নামিয়ে নিয়ে তার ভাড়া দিয়ে গাড়ি ছেড়ে দেয়। গাড়ির কোচওয়ানের কাছ থেকে এই বিষয়ে অবগত হয়ে কাশীপুরের পথের ওপর কিভাবে, কোথা থেকে এবং কোন ব্যক্তি সেই বাক্স এনেছিল কর্মচারীগণ সেই বিষয়ে খুব ভালোভাবে সন্ধান করলেন। অতঃপর কিন্তু সেই সন্ধানে কোনো ফলই মিলল না। কোথা থেকে এবং কোন ব্যক্তির দ্বারা কি উপায়ে সেই বাক্স সেখানে এসে উপস্থিত হলো সে বিষয়েও আর কোনো রকম সন্ধান না পেয়ে সেই দিন সকলে সেখান থেকে চলে গেলাম। এদিকে সর্বপ্রধান পুলিশ কর্মচারীর আদেশ অনুযায়ী শহর এবং শহরতলির সমস্ত থানার এলাকাস্থিত সমস্ত স্থানের অধিবাসীগণকে সেখানে নিয়ে এসে সেই মৃতদেহ দেখানো হলো, কিন্তু ওটা যে কার মৃতদেহ তা কেউই বলতে পারল না। এইভাবেই নানা জায়গার নানা জাতীয় লোককে এনে প্রথমে সেই মৃতদেহ এবং অবশেষে কাটা মুন্ডু দেখাতে দেখাতে সপ্তমী পুজোর সমস্ত রাত্রি এভাবেই কেটে গেল। অষ্টমীর দিন সকালবেলাতেও এরকম নানা লোককে সেই কাটামুন্ডু দেখানো হলো। যে সকল লোক সকালবেলা সেই কাটামুন্ডু দেখতে এসেছিল তাদের মধ্যে একজন বলল, কাশীপুরের গোপাল বিশ্বাসের কন্যার মুখের মতো দেখতে অনেকটা। এই কথা শুনে আর দেরি করলাম না, তখনই একটা গাড়ি এনে কাশীপুরের দিকে গমন করলাম। গোপাল বিশ্বাস তার বাড়িতেই ছিলেন। তাকে সমস্ত কথা বলে তাকে সঙ্গে করে নিয়ে আসলাম এবং সেই কাটা মুন্ডু তাকে দেখালাম। গোপালবাবু অনেকক্ষণ পর্যন্ত এক দৃষ্টিতে নিরীক্ষণ করে অবশেষে বললেন, মহাশয়, আমার মনে হচ্ছে আমার কন্যার মুখ। তাকে জিজ্ঞাসা করে আরও জানতে পারলাম যে কোনো কারণবশত তার জামাইয়ের সঙ্গে ঝামেলা হওয়ায় প্রায় 4 বছর তিনি তার কন্যাকে শ্বশুর বাড়ি পাঠাননি, কিন্তু আজ 4 দিন হলো তার জামাই তার বাড়িতে এসে তার স্ত্রীকে নিয়ে গিয়েছে। গোপালবাবুও জামাইয়ের অনুরোধ ফেলতে পারেননি। কেবলমাত্র গত ষষ্ঠীর দিন জামাইয়ের সঙ্গে তাকে পাঠিয়ে দিয়েছেন। জামাই সেদিন তার বাড়িতে যাবে বলে সেই জায়গা পরিত্যাগ করেছিল, কিন্তু তারা যে বাড়িতে গিয়ে পৌঁছেছে এ বিষয়ে কোনো রকম সংবাদ তারা শ্বশুরকে দেয়নি। এরকম বলতে বলতে বৃদ্ধ আর কোনোভাবেই চোখের জল আটকে রাখতে পারল না। তখন সেই কাটা মুন্ডুর দিকে লক্ষ্য করে উচ্চ স্বরে কাঁদতে শুরু করলো। কি হলো? কেন যেতে দিয়েছিলাম সেদিন? বৃদ্ধ একটু সুস্থ হলে তার কাছ থেকে তার জামাইয়ের নাম এবং বাসস্থান এগুলো জেনে নিলাম।
জামাইয়ের বাসস্থান এখান থেকে বেশি দূর নয়। শেওড়াফুলি স্টেশনের প্রায় 3-4 ক্রোশ দূরে একখানা ছোট্ট পল্লীতে। সেই অষ্টমীর দিন সকালবেলা যেমনই এই সংবাদ পেলাম, আর দেরি না করে সেই বৃদ্ধ গোপাল বাবুকে সঙ্গে নিয়ে শেওড়াফুলি যাব বলে হাওড়া স্টেশনে গিয়ে উপস্থিত হলাম। শেওড়াফুলি যাওয়ার জন্য যে গাড়ি প্রথমে পাওয়া গেল তাতেই উঠে বসলাম। দেখতে দেখতে গাড়ি শেওড়াফুলিতে গিয়ে উপস্থিত হলো। আমরা গাড়ি থেকে অবতরণ করে সেই গ্রামের অভিমুখে চললাম। বৃদ্ধকে নিয়ে সেই 4-5 ক্রোশ পথ অতিবাহিত করতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যার কিছুক্ষণ আগে আমরা তার জামাইয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। কিন্তু সেখানে গিয়ে কি দেখলাম? যা দেখলাম তাতে অনেক বলিয়ে বুঝিয়ে বৃদ্ধকে চুপ করে রাখা দায় হয়ে উঠল। আমি যতই নিষেধ করতে লাগলাম, বৃদ্ধ ততই কাঁদতে লাগলেন। শুনুন, কাঁদবেন না। আরে নিজেকে একটু স্থির রাখুন। আরে বাবা, ভেঙে পড়লে তো চলবে না। আরে বাবা, রে বুঝতে পারছেন না কেন ব্যাপারটা? আরে আমাদের ওকে খুঁজতে হবে তো। আরে বাবা, ভেঙে পড়লে তো চলবে না। শুনুন, কাঁদবেন না। আরে নিজেকে একটু স্থির রাখুন। আমরা সেখানে গিয়ে জানতে পারলাম যে বৃদ্ধের জামাই তার স্ত্রীকে আনার জন্য গিয়েছিল, কিন্তু তারপরে আর ফিরে আসেনি। তার স্ত্রীকে নিয়ে সে বাড়িতে আসেনি এবং বাড়ি পরিত্যাগের পর একখানা পত্রও দেয়নি যাতে লেখা থাকবে যে তারা বাড়ি ফিরছে। সে এখন কোথায় আছে বা কোথায় গিয়েছে, অথবা তার স্ত্রীকে নিয়ে কোথাও পালিয়ে গিয়েছে কিনা তাও জানা গেল না। বৃদ্ধকে বলবো কি, এই অবস্থা দেখে আমার মনেও দৃঢ় বিশ্বাস হলো যে বৃদ্ধের জামাই বৃদ্ধকে বঞ্চনা করেছে। তার সাথে তার গত 4 বছর ধরে কোনো বিষয় নিয়ে ঝামেলা চলছিল এবং সেই বিবাদের প্রতিশোধ নেওয়ার জন্যই সে তার মেয়েকে নিয়ে গিয়ে তার হত্যা করেছে এবং নিজে প্রাণ ভয়ে পালিয়ে গিয়েছে। আমাদেরকে সেখানে দেখে এক এক করে গ্রামের অনেকগুলি ভদ্রলোক এসে সেখানে উপস্থিত হলেন। আমার মুখে তারা সমস্ত ঘটনাটা শুনে দেখলাম আমাদের মনে যেরকম ধারণা হয়েছিল তাদের মনেও সেরকমই সন্দেহ হলো। আমরা যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলাম দেখলাম অবশেষে তারাও সেই সিদ্ধান্তেই উপনীত হলো। বৃদ্ধের কাছ থেকে জানতে পারলাম যে যখন তিনি তার কন্যাকে তার জামাইয়ের সঙ্গে পাঠান, সেই সময় কন্যার অঙ্গে প্রায় 500 টাকার অলংকার ছিল। এদিকে মৃতদেহের শরীরে কিছুই পাওয়া যায়নি। ভাবলাম যদি তারই কন্যা হত্যা হয়ে থাকে তাহলে যে সে তার জামাইয়ের দ্বারাই হত্যা হয়েছে তার আর কোনো সন্দেহ নেই, আর নিশ্চয়ই তার জামাই এই অলংকারগুলি খুলে নিয়েছে। এদিকে জামাই তার বাড়িতে ফিরে আসেনি, এ কথা যদিও নিঃসংশয় রূপে অবগত হতে পারলাম, কিন্তু তার বাড়িতে ভালোভাবে অনুসন্ধান না করে এখান থেকে চলে যাওয়া ঠিক হবে না বলে স্থির করলাম। ভাবলাম যদি গুপ্তভাবে সে নিজের বাড়িতে এসে অলংকারগুলি লুকিয়ে রেখে গিয়ে চলে গিয়ে থাকে তাহলে ঘর সন্ধান করলেই তা বেরিয়ে পড়বে। এই ভেবে সেই সন্ধ্যার সময়েই তার ঘর সন্ধান করব বলে স্থির করলাম। পাড়া 2-3 জন ভদ্রলোকের সামনে সেই বাড়ির ভেতর প্রবেশ করলাম। সেই বাড়িতে তার মা এবং একটি বিধবা বোন ছাড়া আর কেউ ছিল না। তাদেরকে সংবাদ দেওয়ায় তারা আমাদের সামনে ঘর ছেড়ে দিয়ে অন্য জায়গায় গিয়ে দাঁড়ালেন। আমরা তার ঘর খুব ভালোভাবে অনুসন্ধান করলাম, কিন্তু কোনো জায়গাতেই অলংকার আদির কোনো চিহ্নই পেলাম না। তবে ঘরের মেঝের এক জায়গায় দেখে মনে হলো যে সেই জায়গার মাটি যেন খুব অল্প দিনের মধ্যেই খোঁড়া হয়েছে। সুতরাং সেই জায়গার ওপর বিলক্ষণ সন্দেহ হলো। সেখানে খুঁড়তে লাগলে তার ভেতর থেকে একটা পিতলের হাঁড়ি বেরিয়ে পড়ল। ওর মুখ অপর একটা পিতলের বাসন দিয়ে ঢাকা ছিল। সবার সামনে সেই হাঁড়ির আবরণ খুলে ফেলা হলো। তার মধ্যে নগদ কিছু টাকা এবং সোনা ও রূপোর অলংকারে ভরা ছিল। বৃদ্ধ যে যে প্রকার অলংকার তার কন্যার শরীরে থাকার কথা বলেছিলেন সেই রকম বাজু, বালা, মল প্রভৃতি কয়েকখানি অলংকারও
তার ভেতর পাওয়া গেল। মাটির ভেতর থেকে এই অলঙ্কারগুলি বের হতে দেখে সকলে আরও বিস্মিত হলেন। এই হত্যা সম্বন্ধে যার যার মনে একটু সন্দেহ ছিল, এখন তাদের সকলের সন্দেহই মিটে গেল। সকলেই এক বাক্যে বললেন যে ওই ব্যক্তি তার স্ত্রীকে হত্যা করে পালিয়েছে। মহাষ্টমীর দিন এইভাবেই বিদেশের পথে পথে কেটে গেল। ওর ঘরে যে সমস্ত অলঙ্কারগুলো পাওয়া গেল তার একটি তালিকা প্রস্তুত করে অলঙ্কারগুলির সঙ্গে সেই রাত্রিতেই সেই স্থান পরিত্যাগ করলাম। ছুটি নিয়ে সেই ছুটি ভোগ করতে না পেরে মনে যে কষ্ট হয়েছিল, পুজোর সময় আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সঙ্গে বহুদিন পরে দেখা করার সুযোগ পেলেও মনোবাঞ্ছা পূর্ণ করতে সমর্থ না হয়ে মনে মনে যে দুঃখ হয়েছিল, তা অলঙ্কারগুলি পাওয়ার পরেই সেই কষ্ট এবং দুঃখের কতকটা লাঘব হলো। ভাবলাম আমার ঊর্ধ্বতন কর্মচারী এই মোকদ্দমার অনুসন্ধানের জন্যই যেমন আমাকে আমার বাড়ি থেকে এখানে ডেকে এনেছিলেন, সামান্য সূত্রে আমার থেকে এই মোকদ্দমার উপায় হওয়ায় আজ ঈশ্বর আমার মান রক্ষা করলেন। এরকম নানা প্রকার ভাবতে ভাবতে সেই রাতেই শেওড়াফুলি স্টেশনে এসে উপস্থিত হলাম। অনেক রাত হয়ে যাওয়ায় সেই রাতে কলকাতার অভিমুখের কোনো গাড়ি আর পাওয়া গেল না। রাত্রির বাকি অংশটুকু সেখানে বসেই কাটালাম। পরদিন অর্থাৎ নবমী পুজোর দিন সর্বপ্রথমে যে গাড়ি পেলাম তাতেই উঠে বসলাম এবং সেই অলঙ্কারগুলি নিয়ে মনের উল্লাসে হাওড়া স্টেশনে এসে অবতরণ করলাম। বৃদ্ধ গোপালবাবুও আমার সঙ্গেই এলেন। ট্রেন থেকে নেমে যখন আমরা বাইরে আসলাম সেই সময় বৃদ্ধ দ্রুত পদে আমার কাছে এগিয়ে এলেন। গোপালবাবুকে দ্রুত পদে আসতে দেখে আমি সেখানে দাঁড়ালাম। বৃদ্ধ আমার কাছে এসে আস্তে আস্তে আমাকে বললেন, মহাশয় মহাশয় দেখুন, ওই যে ওইটাই তো আমার জামাই দাঁড়িয়ে আছে। বৃদ্ধের কথা শুনে আমি ভাবলাম যে যখন কোনো মোকদ্দমার পথ পরিষ্কার হওয়ার হয় তখন এই রকম হয়েই থাকে। লাশ শনাক্ত হয়েছে, মাল বেরিয়ে পড়েছে, কেবল বাকি ছিল আসামিকে ধরা। কিন্তু ঈশ্বরের কি মহিমা, দেখতে দেখতে সেটাও এসে উপস্থিত হলো। এই ভেবে দ্রুত পদে গিয়ে বৃদ্ধের নির্দেশ মতো জামাইকে সেখানেই ধরলাম। ধরা মাত্রই সে যেন বিস্মিতের মতো বলল, কি মশাই, আমি কি করেছি আমাকে ধরছেন? কেবল ধৃত নও, তোমাকে বেঁধে এখান থেকে নিয়ে যাব। তুমি কে যে আমাকে বেঁধে নিয়ে যেতে চাও? আমি পুলিশ কর্মচারী। তোমাকে আমি কেন ধৃত করেছি এবং কেনই বা বাঁধব তা তুমি নিজেই ভেবে দেখো না কেন? সে কি মশাই, আমি এমন কি অপরাধ করেছি যে আপনি পুলিশ হয়ে আমাকে ধরছেন আর আমাকে বাঁধতেও চাইছেন? মিথ্যে ভান করে ভাবছো আমার হাত থেকে তুমি নিষ্কৃতি পাবে। তুমি তা মনে করো না। আমার হাত থেকে হত্যাকারীরা খুব একটা সহজে নিষ্কৃতি পায় না। হত্যাকারী? সে কি মশাই, আমি কি হত্যা করেছি? আপনার ভুল হচ্ছে। কাকে ধরতে গিয়ে ভুল করে আমাকে ধরে বসেছেন। আমার ভ্রমই হোক বা যাই হোক, এখানে তোমার সঙ্গে আর মিথ্যে বাক্যব্যয় করতে আমি চাই না। তোমাকে এক্ষুনি আমাদের সঙ্গে কলকাতায় যেতে হবে। ওঠো ওঠো ওঠো, এই গাড়িতে উঠে পড়ে বসো। মশাই, আপনি যখন সরকারি কর্মচারী তখন আপনার সাথে আর বেশি কথা বলতে চাই না। আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যেতে বাধ্য। কিন্তু মশাই, আমার না একটা নিবেদন আছে। আমার সঙ্গে একজন মহিলা আছেন। আমি যদি আপনার সঙ্গে যাই তাহলে সেই মহিলাটিকেও সঙ্গে নিয়ে যেতে পারি। এরকম আর কেউ নেই আমার সঙ্গে। অনুগ্রহ করে যদি এর একটা ব্যবস্থা করে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। না হলে তার যে কি দশা হবে এটা আমিও বুঝতে পারছি না। হ্যাঁ, তুমি যে স্ত্রীলোকটির কথা বলছো তিনি তোমার কি হন? কেন মশাই, তিনি আমার স্ত্রী। বৃদ্ধ এতক্ষণ পর্যন্ত নীরবে আমার গাড়ির ভেতর বসেছিলেন। তার জামাইয়ের শেষ কথা শুনে আর স্থির থাকতে পারলেন না। দ্রুত পদে গাড়ি থেকে বেরিয়ে এসে জামাইকে লক্ষ্য করে আগ্রহ সহকারে বললেন, বাবা, তুমি বললে তোমার স্ত্রী তোমার কাছেই আছেন, কিন্তু তিনি কে, তিনি কোথায়? তিনি কে তা আপনি জানেন না? কি
কি আমার স্ত্রী তা আপনি ভুলে গেছেন? সে কি, আপনি পাগল হয়ে গেছেন নাকি? আমার আর কটা স্ত্রী আছে? আপনার মেয়েই তো আমার স্ত্রী। ওই দেখুন, সে বসে আছে। জামাইয়ের এই কথা শুনে আমরা বিস্মিত হলাম। বৃদ্ধ দ্রুত পদে সেই স্ত্রীলোকটির কাছে গিয়ে তাকে ভালোভাবে দেখলেন এবং উচ্চস্বরে বললেন, মহাশয়, মহাশয়, এই আমার কন্যা জীবিত আছে। হে ভগবান, আয় মা, আয় আয়, আমার কাছে আয়। বৃদ্ধের কথা আমার কানে প্রবেশ করতে না করতেই আমি তার জামাইকে ছেড়ে দিলাম। লজ্জায় ও ঘৃণায় আর এক পাও চলতে না পেরে সেই গাড়ির ভেতরে গিয়ে উঠে বসলাম। উক্ত ব্যক্তি আমাকে বারংবার জিজ্ঞাসা করতে লাগলো, মশাই, এসব গোলযোগের কারণ কি? ওর কথার উত্তর দিতে তখন আমার লজ্জা বোধ হচ্ছিল। আমি কোনো কথা না বলে সেই গাড়ির ভেতরেই বসে রইলাম। তখন সে নিজের শ্বশুরের কাছে গেল, সে সকল বিষয়ের কারণ জিজ্ঞাসা করল। বৃদ্ধ গোপাল তাকে সম্পূর্ণ ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে বলল। আমরা কিভাবে অনুসন্ধান করে অবশেষে তার বাড়ি পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম সেটাও বলল, এবং তার ঘরের মেঝে খুঁড়তে খুঁড়তে যে সমস্ত গয়না বেরিয়ে এলো তাও বাদ গেল না। অবশেষে বললেন, আজ কয়েকদিন হলো তুমি তোমার স্ত্রীকে নিয়ে বাড়িতে যাবে বলে আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলে, কিন্তু সময় তুমি তোমার বাড়িতে ফিরে আসনি বলে এত গোলযোগ বেঁধে পড়ল। উত্তরে কিন্তু তার জামাই বলল, মশাই, কি করি? আপনার বাড়ি থেকে আমার বাড়িতে আসার জন্য আমি হাবড়া স্টেশনে যাচ্ছিলাম। পথে আমার খুল্লদার পুত্রের সঙ্গে দেখা হয়। তার বাড়ি কলকাতায়। তার বাড়িতে এবছর দুর্গাপুজো হয়েছে। পথে আমাদেরকে দেখতে পেয়ে কোনো ক্রমেই তিনি আর আমাদেরকে আসতে দিলেন না। আমাদের অনিচ্ছা থাকা সত্ত্বেও একরূপ জোর করেই তিনি আমাদের নিজের বাড়িতে নিয়ে গেলেন। সেখানেই 3-4 দিন দেরি হওয়ায় আর বাড়িতে সময় মতো পৌঁছতে পারিনি। আজও তিনি আমাদেরকে আসতে দিতে চাইছিলেন না, কিন্তু অনেক বলে কয়ে কোনো ক্রমে আজ তার বাড়ি থেকে বেরিয়েছি। এমন সময় পথের মধ্যেই বিপদ। আপনি বললেন আমার ঘরের মেঝেতে যে দ্রব্য পোতা ছিল তা আপনারা দেখতে পেয়েছিলেন, কিন্তু সেটা কি করেছেন বা কোথায় রেখে এসছেন? যে সকল দ্রব্য পাওয়া গিয়েছে তা রেখে আসা হয়নি। এই কর্মচারী মহাশয় সমস্তই সঙ্গে করে এনেছেন। এই বলে বৃদ্ধ আমাকে দেখিয়ে দিল। সে আমার কাছে এসে সে সকল দ্রব্য ফিরিয়ে দিতে বলল। আমি তার কথায় আর কোনো প্রতিবাদ না করে তালিকায় লিখিত সমস্ত দ্রব্যই তৎক্ষণাৎ তার হাতে তুলে দিয়ে সেই তালিকার ওপরেই রসিদ গ্রহণ করলাম। ওরা 3 জন হাসতে হাসতে একখানা গাড়ি ভাড়া করে কাশীপুরের দিকে গমন করল। আমি নিতান্ত ক্ষুণ্ণ অথচ লজ্জিত মনে সেই স্থান পরিত্যাগ করলাম। যে অনুসন্ধানে আমি নিযুক্ত ছিলাম সে বিষয়ে অপর কর্মচারীগণ কেউই জানতেন না, সুতরাং সে কথা আর কারোর কাছেই প্রকাশ করলাম না। মনের ক্ষোভ মনেই মেটালাম। মনে মনে নিজের বুদ্ধিকে শত সহস্র গালি প্রদান করলাম। যে সময় আমি এ বিষয়ে অনুসন্ধান করতে নিযুক্ত হয়ে শেওড়াফুলিতে গিয়েছিলাম, এখন শুনলাম অপর আর একজন কর্মচারী সেই সময়ে অপর আরেকটু সন্ধান পেয়েছেন এবং এখনো পর্যন্ত সেই অনুসন্ধানেই নিযুক্ত আছেন। আমরা সেখানে বসে এখন কোন উপায় অবলম্বন করা যেতে পারে সে বিষয়ে পরামর্শ করছি, এমন সময় দেখলাম সেই কর্মচারীও সেখানে ফিরে এলেন। কি সংবাদ পেয়ে তিনি অনুসন্ধানে নিযুক্ত হয়েছিলেন জিজ্ঞাসা করে জানতে পারলাম আমারই মতো তিনি অপর আর একজনের কথায় বিশ্বাস করেছিলেন। তাকেও গণেশ নামক একজন বলেছিল সেই কাটামুন্ডু গণেশের স্ত্রীর। প্রায় 1 মাস হল পাড়ায় 2-3 জন ব্যক্তি ষড়যন্ত্র করে গণেশের স্ত্রীকে বের করে নিয়ে যায়। গণেশ যদিও ভালোভাবে অবগত ছিল যে কে তার স্ত্রীকে বের করে নিয়ে গিয়েছে, কিন্তু সে যে তার স্ত্রীকে কোন জায়গায় রেখেছিল অনেক অনুসন্ধান করেও গণেশ তার কোনো সন্ধান পায়নি। তাই ইচ্ছে করে গণেশ সেই মৃতদেহকে নিজের স্ত্রীর দেহ বলে শনাক্ত করেছিল। তার ইচ্ছে যারা তার স্ত্রীকে বার করে নিয়ে এসেছিল পুলিশ তাদেরকে নিয়ে নিশ্চয়ই সবিশেষ পীড়াপিড়ি করবে, আর খুনি মোকদ্দমায় আসামি হওয়ার ভয়ে হয়তো তারা তার স্ত্রীকে
বার করে দেবে, আর বিনা ক্লেশে গণেশ নিজের অভিপ্রায় পূর্ণ করে নেবে। গণেশ যে পরামর্শ করেছিল কার্যেও তা পূর্ণ হল। গণেশের কথা শুনে কর্মচারী আর কোনোভাবেই স্থির থাকতে পারলেন না। যে যে ব্যক্তির ওপর গণেশ তার স্ত্রীকে বের করে আনার অভিযোগ করেছিল তাদের সকলকে ধৃত করলেন, আর তাদের দ্বারা গণেশের স্ত্রী যে হত হয়েছে তাই তাদেরকে এবং তাদের আত্মীয় বন্ধু সকলকে বুঝিয়ে দিলেন। যখন তারা দেখল যে তারা খুনি মোকদ্দমায় অভিযুক্ত, তখন গণেশের স্ত্রীকে আর গোপনে রাখা যুক্তিযুক্ত নয় ভেবে যে স্থানে তাকে লুকিয়ে রেখেছিল সেই স্থান থেকে বের করে সবার সামনে এনে উপস্থিত করল। গণেশের স্ত্রী যে হত হয়নি তখন সকলে তা জানতে পেরে মিথ্যে সংবাদ প্রদানের নিমিত্তে গণেশকে সকলে গালাগালি দিল। গণেশ কিন্তু তাতে কর্ণপাত না করে হাসতে হাসতে বলল, কাটামুন্ডু দেখে আমি ঠিক চিনতে পারছিলাম না। আমার মনে বিশ্বাস হয়েছিল এই মুন্ডু আমার স্ত্রীর, কাজেই আমি পুলিশে সংবাদ দিলাম। আমি ইচ্ছে করে মিথ্যে কথা বলে পুলিশকে অযথা কষ্ট দিইনি। যে কর্মচারী এই অনুসন্ধানে নিযুক্ত হয়েছিলেন তিনিও আমার মতো অপ্রস্তুত হয়ে ফিরে এলেন। তার অনুসন্ধানের বিষয়ে সেই সময় সকলে জানতে পারলেন, কিন্তু আমি যেরকম অপ্রস্তুত হয়েছিলাম তা তখনও কেউ জানতে পারলেন না। আমিও ইচ্ছা করে কাউকেও কিছু বললামও না। এই বিষয়ে আমি যদিও গোপন করার চেষ্টা করেছিলাম সত্যি, কিন্তু সেটার বেশিক্ষণ গুপ্তভাবে রাখা যায়নি। একজন দুজন করে ক্রমে অনেকেই সেই বৃদ্ধ গোপালবাবু এবং তার জামাইয়ের কাছ থেকে এই বিষয় জানতে পেরেছিলেন, এবং ক্রমে তারাও অনেকের কাছে এই গল্প করেন। এইভাবে এক কান দুকান করে ক্রমে সকলের কানেই এই বিষয় উঠেছিল। এমনকি ক্রমে সেই সংবাদ আমার ঊর্ধ্বতন কর্মচারীর কানেও এসে পৌঁছেছিল। সত্যি হোক বা মিথ্যে, যে পন্থা পাওয়া গিয়েছিল তা অবলম্বন করে এতক্ষণ পর্যন্ত অনুসন্ধান চলছিল। এখন আর কোনো পথই দৃষ্টিগোচর হলো না যে অতঃপর আমরা তা অবলম্বন করতে পারি। অন্য উপায় হয়ে আমরা সকলেই সেখানে বসে বসে কেবল চিন্তা এবং পরামর্শ করতে লাগলাম। দেখতে দেখতে ক্রমে বেলা গড়িয়ে গেল। সেই নবমী পুজোর দিন বেলা 1টার সময় সকলে সেই স্থান পরিত্যাগ করে নিজের নিজের ইচ্ছা অনুযায়ী বিভিন্ন জায়গায় চলে গেলাম। আমিও নিজের বাড়িতে ফিরে সন্ধ্যা আহ্নিক ও অপরাহ্ন সমাপন করে বেলার দিকে যে থানায় স্ত্রীলোকের লাশ পাওয়া গিয়েছিল সেই থানায় গিয়ে উঠলাম। পূর্বকথিত বাক্স ও শিকা গাছটি আমি সপ্তমী পুজোর দিন সন্ধ্যার সময় দেখেছিলাম। সুতরাং দিনের বেলায় সেই দ্রব্যোদয় ভালোভাবে আর একবার দেখার জন্য আমার ইচ্ছে হলো। থানায় গিয়ে সেই দ্রব্যোদয় পুনরায় ভালোভাবে দেখলাম। সচরাচর সকলের ঘরে যেরকম শিকা থাকে এ সেরকম নয়। এটা বেশ টানসহ রজ্জু দ্বারা নির্মিত। এটা কারোর ঘরে তুলে রাখার দ্রব্য নয়। গোয়ালা বা অন্যরকম ভারবাহী তাদের বাঁকের সঙ্গে যেরকম শিকা সর্বদা ব্যবহার করে থাকে, এটা সেই রকমের শিকা। বাক্সটা হঠাৎ দেখলে নতুন বলেই মনে হয়, কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারা যায় যে এটা যদিও ডাবল টিনের খুব একটা মজবুত বাক্স, তথাপি একেবারে নতুন নয়। পুরনো বাক্সের ওপর নতুনভাবে রং করলে যেরকম দেখায় এটাও সেরকমই মনে হচ্ছে। যখন বুঝতে পারলাম যে এটা একটি রং করা পুরনো বাক্স, তখন ভালোভাবে লক্ষ্য করে সব জায়গা ভালো করে সার্চ করতে লাগলাম। কারণ পুরনো বাক্সের গায়ে যদি কোনো প্রকার পুরনো চিহ্ন বেরিয়ে পড়ে তাহলে সেই চিহ্ন আমার অনুসন্ধান কার্যে সাহায্য করলেও করতে পারে। উক্ত বাক্সটি ভালোভাবে পরীক্ষা করতে করতে বোধ হলো যে ওর গায়ে যেন কি একটা লেখা ছিল। ওর ওপর নতুন রং পড়ায় সেই লেখা আর সহজে দেখার উপায় নেই। পাঠ করা তো পরের কথা। অনুমানে বোধ হতে লাগলো যে যেন এতে লেখা ছিল কারোর একটা নাম, এবং সেই নামের নিচে কোনো গ্রামের নাম। সাধারণভাবে প্রথমে সেটা পড়ার চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই কৃতকার্য সম্পন্ন করতে পারলাম না। অবশেষে একখানা উৎকৃষ্ট আইগ্লাস এনে তার সাহায্যেই সেই লেখা পড়ার চেষ্টা করলাম।
কিন্তু যে নাম লেখা ছিল তা বোঝা গেল না। সেই নামের নিচে বোধহয় নিতা এই কথাটি লেখা আছে, কিন্তু নিতা শব্দের কোনো প্রকার অর্থ করে উঠতে পারলাম না। তাই অন্য উপায় হয়ে অন্য কোনো পন্থা অবলম্বন করতে হবে, তাই বসে বসে ভাবতে লাগলাম। অনেকক্ষণ চিন্তা করার পর হঠাৎ মনে হলো যে কাশীপুরের কয়েক ক্রোশ দূরে নিতা বলে একটা ক্ষুদ্র পল্লী আছে। এই বাক্স যদি সেই জায়গারই হয়, এই ভেবে নিতায় গিয়ে একটু সন্ধান করাই ঠিক হবে বলে মনে করলাম। একখানা ভালো গাড়ি নিয়ে যতদূর পর্যন্ত গাড়ি চলে ততদূর গাড়িতে গেলাম এবং অবশেষে পায়ে হেঁটে গিয়ে সেই নিতা গ্রামে এসে উপস্থিত হলাম। নিতা বা নিমতা একটি অতিশয় ক্ষুদ্র পল্লী। ওতে লোকজনের বাসস্থান খুব একটা বেশি নেই। 3-4 ঘর ব্রাহ্মণ এবং 10-20 ঘর অপর জাতীয় লোক সেখানে থাকে। নিমতায় গিয়ে 2-4 জন ইতর লোককে এবং 2-4 জন বালক বালিকাকে আমার আবশ্যকীয় 2-1টি কথা জিজ্ঞাসা করলাম, কিন্তু কারোর কাছ থেকে কোনো কথাই জানতে পারলাম না। বিফল মনোরথ হয়ে সেই স্থান থেকে প্রত্যাবর্তন করব বলেই স্থির করলাম। এমন সময় একটা সামান্য দৃশ্যের ওপর আমার চোখ আটকে গেল। এটা অপর আর কিছুই নয়, এক জায়গায় কতগুলো রান্নার পুরনো হাঁড়ি বাসন পড়ে আছে। এই সামান্য দৃশ্য কেন আমার মনে নতুন ভাবের উদয় করল জানি না, কিন্তু আমার মনে হঠাৎ একটা নতুন ভাবের আবির্ভাব হয়েছিল, সেই জন্য এখানে এই সামান্য বিষয়ের উল্লেখ করতে হলো। একবার মনে হলো এর শেষ ফল কিছুই হবে না, কিন্তু আমার মনে যে ভাবের উদয় হয়েছিল তা সহজে পরিত্যাগ করতে পারলাম না। আমার মনে উদয় হলো যে এই হাঁড়ি কয়েকটি যা পড়ে আছে দেখে মনে হচ্ছে বেশি দিন এটাকে এখানে ফেলা হয়নি, 2-1 দিনের মধ্যেই কেউ এটাকে এখানে পরিত্যাগ করেছে। আমার এত বয়স হয়েছে, এর মধ্যে কখনো দেখিনি বা কখনো শুনিও নি যে কোনো হিন্দু মহামায়া পুজোর এই কয়েক দিনের মধ্যে একান্ত অলঙ্ঘনীয় কোনো কারণ না ঘটলে পুরনো হাঁড়ি অভগ্ন অবস্থায় পরিত্যাগ করে। যদি আমার অনুমান সত্যি হয়, যদি এই গ্রামের কোনো জায়গায় কোনো হিন্দুর বাড়িতে এই হত্যাকাণ্ড সম্পন্ন হয়ে থাকে, তাহলে দেখছি যে আমার অনুমানের সঙ্গে হাঁড়ি ফেলার রহস্য কিছুটা পরিমাণে মিলতে পারে। যে মৃত্যু স্বভাবের নিয়মের বহির্ভূত, অর্থাৎ সর্পদংশন দ্বারা যে মৃত্যু হয়, অথবা বৃক্ষ প্রভৃতি কোনো উচ্চ স্থান থেকে পতিত হয়ে যে মৃত্যু হয়, কিংবা বিষ সেবনে যে আত্মহত্যা সাধিত হয়, অথবা অপর কারোর দ্বারা কেউ যদি হত হয়, তাহলে তাকে স্বাভাবিক মৃত্যু বলে না, অপমৃত্যু বলে। স্বাভাবিক মৃত্যুতে ব্রাহ্মণদের 11 দিনের অশৌচ গ্রহণ করতে হয়, কিন্তু অপমৃত্যুতে কেবল 3 দিন পর্যন্ত অশৌচ থাকে। অশৌচ যে দিন আরম্ভ হয় এবং যে দিন শেষ হয়, উভয় দিবসেই হিন্দুরাই রান্নাবান্নার জন্য পুরনো হাঁড়ি পরিত্যাগ করে নতুন হাঁড়ি ব্যবহার করে থাকেন। যদি এক্ষেত্রে তাই হয়ে থাকে, যদি আমার অনুমান সত্যি হয়, তাহলে পূর্বকথিত কোনো এক কারণে যে উক্ত হাঁড়ি পরিত্যক্ত হয়েছে তার আর কিছুমাত্র সংশয় নেই। যাই হোক, এই বিষয়ের একটু অনুসন্ধান না করে আমি সহজে এই স্থান পরিত্যাগ করছি না। এইরকম ভেবে উক্ত হাঁড়ি সম্বন্ধে একটু অনুসন্ধান শুরু করলাম। সেই গ্রামের ভেতরে 2-4 জনকে জিজ্ঞাসা করে সহজেই জানতে পারলাম যে সেই সকল হাঁড়ি এখানে একজন ব্রাহ্মণের দ্বারাই পরিত্যক্ত হয়েছে। এই ব্রাহ্মণের নাম গোঁড়াচাঁদ চক্রবর্তী। অনুসন্ধান করে আরও জানতে পারলাম যে গোঁড়াচাঁদ চক্রবর্তীরা 4 ভাই বোন ছিলেন। প্রথম গোঁড়াচাঁদ এখনও জীবিত, দ্বিতীয় রামচাঁদ প্রায় 4 বছর হল পরলোক গমন করেছে, তৃতীয় এবং চতুর্থ কেবলচাঁদ এবং রূপচাঁদ সেই বাড়িতেই থাকেন। তৃতীয় ও চতুর্থের এখনও বিয়ে হয়নি। রামচাঁদের এক বিধবা পত্নী এখনও রয়েছে। গোঁড়াচাঁদের স্ত্রী এবং 2টি ছোট ছোট বালক সেই বাড়িতেই থাকে। সকলেই একান্নবর্তী। তারা চাকরি করে কেউই জীবন যাপন করে না, চাষের উপরেই তারা নির্ভর করে থাকে। গুপ্ত অনুসন্ধান করে সব বিষয় জানতে পেরে
গোড়াচাঁদ চক্রবর্তীর বাড়িতে গেলাম। গোড়াচাঁদ বাড়িতেই ছিলেন। ডাকা মাত্রই বেরিয়ে এলেন। এসে আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি কে, কোথায় থাকেন এবং কি জন্যে এখানে এসেছেন? গোড়াচাঁদ আমাকে এই কয়েকটি কথা বললেন সত্যি, কিন্তু তার ভাবভঙ্গি আমার ভালো লাগলো না। কথা বলার সময় কেমন যেন তাকে এক প্রকার ভীত ভীত মনে হচ্ছিল। তার কথা যেন জড়িয়ে জড়িয়ে যাচ্ছিল বারবার। আমি পুলিশের কর্মচারী, কোনো এক বিষয়ের অনুসন্ধানের জন্য আপনার কাছে আমাকে আসতে হয়েছে। যে বিষয় অনুসন্ধানের জন্য আপনার কাছে আমি এসেছি তা বোধহয় আপনি বুঝতে পেরেছেন। আপনি কিসের অনুসন্ধানের জন্য এখানে এসেছেন? আমরা এমন কি করেছি যাতে পুলিশ অনুসন্ধান করতে এসেছে তা তো বুঝতে পারছি না। যা করেছেন তা প্রকাশ হয়ে পড়বে, সে বিষয়ে ব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন আছে কি? আপাতত আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের রান্নাবান্নার পুরনো হাঁড়ি বাসন সব আপনারা পরিত্যাগ করেছেন কেন? এর মধ্যে রান্নাবান্নার পুরনো হাঁড়ি তো আমরা পরিত্যাগ করিনি। এ কথা আপনাকে কে বলল? মহাশয়, মিথ্যে কথা বলে কি কোনো লাভ আছে? মিথ্যে কথা বললেও কিন্তু আমি আপনাকে সহজে ছাড়ব না। এখনই আমি আপনার বাড়ির ভেতরে ঢুকে দেখব যে হাঁড়িতে এখন আপনারা রান্নাবান্না করছেন তা পুরনো হাঁড়ি কি নতুন হাঁড়ি। আপনি জানেন যে আমার সন্দেহ হলে এখনই আমি আপনার বাড়ির ভেতর প্রবেশ করে খানাতল্লাশি করতে পারি। দেখলাম আমার কথা শুনে গোড়াচাঁদ যেন একটু দমে গেলেন। ধীরে ধীরে বললেন, কেন মহাশয়, কি হয়েছে? পুরনো হাঁড়ি পরিত্যাগ করে তার পরিবর্তে নতুন হাঁড়ি ব্যবহার করলে কি কোনো রকম দোষ হয় নাকি? সেই পুরনো হাঁড়ি একেবারে পরিত্যাগ করলে যে কোনো দোষ হয় না তা আমি জানি, কিন্তু তা বলে কি আপনি আমার চোখকে ধুলো দিতে পারবেন? আমি বিদেশবাসী ইংরেজ নই, আপনার স্বদেশবাসী ব্রাহ্মণ। সুতরাং যা তা বলে সহজে আমাকে ভোলাতে পারবেন না। কী কারণে একবারে এই পুজোর দিনে সব হাঁড়ি পরিত্যাগ করেছেন তা যদি সহজভাবে আমাকে বোঝাতে না পারেন তাহলে বুঝবেন আপনাদের কপালে দুঃখ আছে। দেখলাম গোড়াচাঁদ আমার কথায় সন্তোষজনক উত্তর প্রদান করতে সমর্থ হলেন না, কিন্তু পুরনো হাঁড়িকুড়ি তারা যে পরিত্যাগ করেছে তা ক্রমে আমার কাছে স্বীকার করলেন। সেই সময় গোড়াচাঁদের অপর দুই ভাইও কোথার থেকে সেখানে এসে উপস্থিত হলো। তারাও আমাকে দেখে এবং আমার পরিচয় পেয়ে যেন একটু চিন্তিত হলেন। আমি যখন যেখানে যাই একটা লোক আমার সঙ্গেই থাকে। আজও আমার সঙ্গে একটা লোক ছিল। তাকে চুপি চুপি বলে দিলাম, শোনো, নিকটবর্তী কোনো থানায় যাও আর ওই 2-4 জন লোক সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি চলে এসো এখানে। রাত্রি প্রায় হয়ে এলো। সুতরাং কখন কি হয় তা তো বলা যায় না, তাড়াতাড়ি। আমার কথা শুনে সে প্রস্থান করল। আমাকে আপাতত সাহায্য করার জন্য সেই গ্রামের 2-4 জন চৌকিদারকে ডেকে আনলাম। আমি সেখানে আসা মাত্রই নিজের উদ্দেশ্যের ওপর লক্ষ্য রেখে পাড়ার অন্যান্য লোকজনের সঙ্গে নানা প্রকার গল্প করতে লাগলাম। বলা বাহুল্য যে পাড়ার সেই সকল লোক এক এক করে নিজেরাই সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। একজন চৌকিদার আমার কাছেই ছিলেন। অপর আরেকজনকে গোপন করে বলে দিলাম, শোনো, গোড়াচাঁদের বিধবা ভাতৃবধূ এখন কোথায়, সেই বিষয়ে গোপনে অনুসন্ধান করতে যত তাড়াতাড়ি পারো করো। তাড়াতাড়ি আমাকে এই বিষয়ে কোনো একটা খবর এনে দাও। সে আমার কথা শুনে চলে গেল। প্রায় 1 কি 2 ঘন্টা পরে সেই চৌকিদার আবার ফিরে এলো এবং গোপনে আমাকে বলল, শুনুন, আমি সবিশেষ অনুসন্ধান করে জানতে পারলাম যে গোড়াচাঁদ ঠাকুরের বিধবা ভাতৃবধূ তাদের এই বাড়িতেই থাকতেন, কিন্তু গত 4-5 দিন থেকে কেউই আর তাকে দেখতে পাচ্ছেন না। তার চরিত্র খুব একটা ভালো ছিল না। তার বিপক্ষে অনেকে অনেক কথা বলে এবং তার চরিত্রের ওপর সন্দেহ করে। এমনকি মাঝে মাঝে তিনি তার ভাসুর বা দেবরের দ্বারাও বিলক্ষণভাবে লাঞ্ছিত হতেন। আমি একটা স্ত্রীলোককে ওদের বাড়ির ভেতর পাঠিয়ে দিয়েছিলাম। সে দেখে এসে বলল যে সেই বিধবা বাড়িতে নেই। কেউ বলছে সে লোকের লাঞ্ছনা সহ্য করতে না পেরে কোথায় যেন চলে গিয়েছে। কেউ আবার বলছে সে চরিত্র সংযত করতে না পেরে কুলে জলাঞ্জলি দিয়ে এই গ্রাম পরিত্যাগ করেছে। এরকম অনেকেই অনেক কথা বলছে মশাই।
কিন্তু প্রকৃত কথা যে কি তা কিন্তু ঠিক বোঝা সহজ নয়। আমার হৃদয়ে যে সন্দেহের ছায়া পড়েছিল তা সেই চৌকিদারের কথা শুনে আরও গাঢ় ভাব ধারণ করল। মনে হলো এদের কর্তৃকই সেই বিধবা হতা হয়েছেন। পরক্ষণেই আবার গোপালবাবুর কথা মনে পড়ল। তার জামাই এবং কন্যাকে নিয়ে যেরকম বিপদে পড়েছিলাম তাও একবার ভাবলাম। এই সময় যে লোককে আমি নিকটবর্তী থানায় পাঠিয়েছিলাম সে আরও 4 জন পুলিশ কর্মচারীকে সঙ্গে নিয়ে সেখানে এসে উপস্থিত হলো। এদের সাহায্যে এখন ইচ্ছে মতো কার্য করতে পারবো এই ভেবে মনে একটু সাহসও পেলাম। তখন নিজের অদৃষ্টের ওপর নির্ভর করে মহামায়া যা করেন তাই হবে ভেবে নিজের মনকে দৃঢ় করে আবশ্যকীয় অনুসন্ধানে নিযুক্ত হলাম। এই সময় আমরা 8 জন, মানে আমার সঙ্গে থাকা সেই ব্যক্তি, নবাগত 4 জন পুলিশ কর্মচারী এবং 2 জন চৌকিদার মিলে সেই বাড়ি ঘিরে ফেললাম। ইচ্ছা বাড়ির ভেতর থেকে কেউ কোনো দ্রব্য বার করে নিয়ে যেতে যাতে না পারে। বাড়ির চারপাশে পুলিশের পাহারা পড়ল দেখে গোঁড়াচাঁদ এবং তার 2 ভাই বাড়ি থেকে বেরিয়ে আমার কাছে এসে উপস্থিত হলেন। সেই সময় আমি ওদের স্পষ্টভাবে জিজ্ঞাসা করলাম, মহাশয়, আপনারা মোট 4 জন ছিলেন না? হ্যাঁ মহাশয়, আমরা 4 ভাই ছিলাম সত্যি, কিন্তু আমার কনিষ্ঠ অনেকদিন হলো এ পৃথিবী ত্যাগ করেছে। আপনার কনিষ্ঠের বিধবা স্ত্রী যিনি আপনার এই বাড়িতে বরাবরই থাকতেন তিনি এখন কোথায়? আমার কথা শুনে দেখলাম গোঁড়াচাঁদ এবং তার অপর 2 ভাইয়ের মুখ শুকিয়ে গেল। কেউ আমার এই কথার উত্তর সহজে দিতে পারল না। গোঁড়াচাঁদের মুখ দিয়ে আর কথা বেরোলো না। কিছুক্ষণ পরে রূপচাঁদ বলল, হ্যাঁ, তিনি এখানে থাকতেন সত্যি, কিন্তু কয়েকদিন হলো তিনি তার বাপের বাড়ি গিয়েছেন। এ কথা আমাদের বিশ্বাস হলো না। তাদের বাড়ি অনুসন্ধান করাই ঠিক হবে বলে স্থির করলাম। আপনারা সকলেই জানেন যে একগাছা শিকা সেই মৃতদেহের গলায় বাঁধা ছিল, সেই ধরনের শিকা একগাছি কারোর দ্বারাই ব্যবহার হয় না। সাধারণত 2 গাছি শিকা থেকে থাকে। এই অবস্থায় এদের বাড়ি সন্ধান করে সেই শিখার অপর জোড়া শিখা গাছটি যদি পাওয়া যায় তাহলে আমাদের অনুসন্ধান সফল হবে। এই ভেবেই সেই বাড়ির খানা তল্লাশি করতে ইচ্ছে করলাম। কেবল ইচ্ছে নয়, কার্যেও তা পরিণত হলো। আমার উদ্দেশ্যও সফল হলো। সন্ধান করে সেই শিকার জোড়া সেই বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আমার মনে মাঝে মাঝে যে সকল সন্দেহ এসে উপস্থিত হচ্ছিল সেই শিখা পাওয়ার পর থেকে সন্দেহ একেবারেই মন থেকে দূর হয়ে গেল। তখন আমি 3 ভাইকেই এক প্রকার আটক করলাম। আমার বিনা অভিপ্রায়ে তাদের গতিবিধি বন্ধ হয়ে গেল। সেই সময় একটা পত্র লিখে আমার লোককে দিয়ে কলকাতায় পাঠিয়ে দিলাম। সে পায়ে হেঁটে গ্রাম্যপথ অতিবাহিত করে অবশেষে আমার আনা সেই গাড়ি নিয়ে দ্রুত গতিতে চলে গেল। আমরা সকলে সেখানে অপেক্ষা করতে লাগলাম। রাত্রি প্রায় 3টের সময় আমার প্রেরিত লোক ফিরে এলো। তার সঙ্গে দেখলাম আমার ঊর্ধ্বতন কর্মচারীও এখানে এসেছেন। আরও এসেছেন উক্ত অনুসন্ধানের নিযুক্ত প্রায় সমস্ত কর্মচারী। আর যে সমস্ত দ্রব্য সঙ্গে করে নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছিলাম দেখলাম তাও তারা এনেছে। সেই দ্রব্যগুলি হলো সেই কাঁটা মুন্ডু, সেই টিনের বাক্স এবং সেই শিকা। গ্রামের সকলকে সেই কাঁটা মুন্ডু দেখানো হলো। যারা সেই বিধবাকে চিনত তারা সকলেই এক বাক্যে বলল যে এটা সেই বিধবারই মুন্ডু। হ্যাঁ হ্যাঁ, এটা তো সেই বিধবা। একজন কি 2 জন সেই কাটামুন্ডু শনাক্ত করলে ভাবতাম হয়তো তাদের আগের মতোই ভ্রম হয়েছে, কিন্তু যখন গ্রামের সমস্ত লোক একই কথা বলছে তখন সকলেরই ভ্রম হয়েছে এ হওয়া সম্ভব নয়। তাদের বাড়ির চাকর চাকরানীদের মধ্যেও কেউ কেউ এটাও বলল যে আমাদের আনা সেই বাক্স এবং শিকা এদের বাড়িতে এর আগে তারা দেখেছে। এদের মধ্যে যে হত্যাকাণ্ড সম্পন্ন হয়েছে বা হত্যা করতে কেউ কেউ এদের দেখেছে তা কিন্তু কেউ বলল না, কিংবা এরাও তা স্বীকার করল না। এরকম অবস্থায় আমরা যা করে থাকি তাই করলাম। 3 ভাইকে ধৃত করে কলকাতায় নিয়ে আসা হলো।
অবশেষে সন্ধান করে সেই বিধবার জন্মস্থান বেরিয়ে পড়ল। সেই হতভাগিনীর পিতামাতা এখনও বেঁচে আছেন। তাদেরকে সেই কাঁটামুন্ডু দেখালে তারাও নিজেদের কন্যা বলেই তাকে চিনতে পারলেন। পূর্বকথিত সেই দ্বিতীয় শ্রেণীর গাড়োয়ানও ওদেরকে দেখে বলল যে রূপচাঁদ তার গাড়ি ডেকে এনেছিল এবং কেবল চাঁদ সেই বাক্সের কাছে দাঁড়িয়েছিল এবং অবশেষে বাক্স নিয়ে তার সেই গাড়িতে কলকাতায় এসেছিল। প্রথমোক্ত মুটে এসেও কেবল চাঁদকে শনাক্ত করল এবং বলল বাক্স নামাতে সে একেই সাহায্য করেছিল। এই মোকদ্দমায় 3 ভাই আসামি হলেন। বিচারাদি হওয়ার জন্য তারা 3 জনেই ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে প্রেরিত হলেন। কিছুদিন ধরে ম্যাজিস্ট্রেট সাহেব এই মোকদ্দমার সাক্ষীগণের জবাববন্দি নিয়ে 3 জনকে হাইকোর্টে পাঠিয়ে দিলেন। সময়ে হাইকোর্টে এদের বিচার হলো। এরা উপযুক্ত আইনজীবীর সাহায্যে মোকদ্দমা চালাতে লাগলেন। তাদের দ্বারা যে এই কার্য সম্পন্ন হয়েছে তা কিন্তু এরা স্বীকার করল না। বিচারে হত্যার কোনো প্রমাণ না পাওয়ায় প্রথম ভাই গোড়াচাঁদ অব্যাহতি পেলেন। কেবল চাঁদ লাশ গোপন করার অপরাধে কেবলমাত্র 2 বছরের জন্য জেলে গেলেন এবং রূপচাঁদ কেবল চাঁদের সহায়তা করার অপরাধে 1 বছরের জন্য কারারুদ্ধ হলেন। এরা চরিত্রহীন স্ত্রীলোকের এই দশা করেছিলেন বলে এইভাবে দণ্ডিত হলেন। কিন্তু আমি বিনা দোষে মহামায়ার মহাপুজো দর্শনে বিমুখ হলাম। ভাবলাম কর্মের অনুরোধে জ্ঞান ও অজ্ঞানবশত নিত্য নিত্য যে সকল পাপকার্য সম্পন্ন করছি তারই ফলস্বরূপ জগদীশ্বরী আমার ওপর অসন্তুষ্টা হয়ে মায়াচক্রে ফেলে তার দর্শন সুধাপানে আমাকে বঞ্চিত করলেন। শেষ হলো আমাদের আজকের গল্প প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা দারোগার দপ্তর থেকে নেওয়া কাঁটামুন্ডু। আশা করব আমাদের আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে পরবর্তী গল্পগুলোর নোটিফিকেশন সবার আগে আপনারা পান। প্রতি সপ্তাহের মতো আগামী সপ্তাহেও আপনাদের উদ্দেশ্যে একটি নতুন গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ শুনতে থাকুন আমাদের বাকি গল্পগুলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।